হচ্ছে শুনুন আজকের আলোচনায় এই তিস্তা নদী যে মহাপরিকল্পনা এটি আলোর মুখ দেখবার কি আশা করেন আপনারা? আসলে তিস্তা নদী, এই তিস্তা নদীটা এটা একটা মহা বিপর্যয়ের মাধ্যমে 1778 সালে এই তিস্তা নদীটা সৃষ্টি হয়। তার আগে পৃথিবীর বুকে তিস্তা নদীর কোনো অস্তিত্ব ছিল না। যাই হোক, এই তিস্তা নদী উত্তর অঞ্চলের জন্য, শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নদী এই তিস্তা নদী, যাকে উত্তর অঞ্চলের ফুসফুস বলা হয়। যদি তিস্তা নদী না থাকতো তাহলে পশ্চিমবঙ্গ এবং আমাদের উত্তর অঞ্চলের ভূপ্রকৃতি এবং জীব বৈচিত্র্য এমন থাকতো না। তিস্তা নদী অত্যন্ত একটা খরস্রোতা নদী। এই নদী নানা কারণে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেই নদী তার নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে। এখন তিস্তার মধ্যে আপনার অনেক শাখা প্রশাখা, এই তিস্তার যে মূল স্রোতধারা সেটা এখন আর নাই। শুষ্ক মৌসুমে মরুভূমির মতো পড়ে থাকে, কোনো পানি থাকে না। আবার বর্ষায় যেহেতু নাব্যতা নাই, যার কারণে বর্ষায় সে উত্তাল হয়ে ওঠে। এই নদী এখন আমাদের জন্য একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। এজন্য পৃথিবীর বিভিন্ন দেশে নদীকে পরিকল্পিতভাবে খনন করে, নিয়ন্ত্রণ করে তাকে সম্পদে পরিণত করা হয়েছে, যার আমরা এই পৃথিবীতে দৃষ্টান্ত দিতে পারি। চীন করেছে, জাপান করেছে। তাহলে আমরা কেন পারবো না? আমাদের যত দ্রুত সম্ভব তিস্তা নদীকে নিয়ে আসা দরকার। তা আমি একজন মাঠ পর্যায়ে সাংবাদিক হিসেবে তিস্তা পাড়ের মানুষ, লালমনিরহাটের মানুষ, এবং আমি একটা তিস্তা পাড়ের অত্যন্ত অঞ্চলের একটা কলেজে শিক্ষকতা করি, কলেজে পড়াই। সেখানে প্রতিদিনই তিস্তা পাড়ের মানুষের সঙ্গে তিস্তা পাড়ে আমার যাতায়াত আছে আর কি। যার কারণে আমি খুব সহজে তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশা বুঝতে পারি। তিস্তা এখন মানে উত্তর অঞ্চলের মানুষের জন্য একটা অভিশাপ। সেটা বিশেষ করে বর্ষা মৌসুমে একদম এটা একটা অভিশাপ। মানুষ সারা বছরে যে সঞ্চয় করে, এই বর্ষায় সব সঞ্চিত সম্পদ বানের বাড়িতে ভেসে চলে যায়। আচ্ছা, এখন তিস্তা কি করা দরকার? তিস্তা সরকার যত দ্রুত সম্ভব তিস্তাকে সরকার নিয়ন্ত্রণ করতে হবে। খনন করে, যেটা আমরা শুনছি যে মহাপরিকল্পনা করার কথা, এই পরিকল্পনায় যত দ্রুত এইটায় নিয়ে আসতে হবে। কারণ যদি আমাদের এখানে 135 কিলোমিটার তিস্তা, যদি এই মূল ধারায় এটা ফিরে নিয়ে আসে তাহলে অন্ততপক্ষে 12 লক্ষ হেক্টর চাষযোগ্য জমি আমরা ফেরত পাবো এবং সেখানে স্যাটেলাইট শহর করা সম্ভব। কারণ তিস্তার দুই পারে, এক পারে আপনার হচ্ছে সব জেলা শহরগুলো, ওইদিকে গাইবান্ধা সদর, এদিকে রংপুর সদর, গঙ্গাচড়া, আপনার হচ্ছে ডোমার, নীলফামারীর, লালমনিরহাট সদর, এবং সব মানে 5টি জেলা শহরকে টাচ করেছে এই নদী। যদি আমরা এই নদীকে নিয়ন্ত্রণ করতে পারি এবং খনন করতে পারি তাহলে 12 লক্ষ হেক্টর চাষযোগ্য জমি আমরা পাবো এবং এই যে নগরায়ন, বিশেষ করে রংপুর স্যাটেলাইট যে শহরের কথা আমরা শুনছি, সেটা এখানে করা সম্ভব এবং এখানে ইপিজেড করা সম্ভব, মানুষের কৃষিকাজ সম্ভব, কৃষি ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব এবং
ব্যাপক কর্মযজ্ঞ এখানে সৃষ্টি হবে বলে আমি মনে করি। এবং যদি মহাপরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে এইটা বাংলাদেশের 1 নম্বর অর্থনীতিতে অবদান রাখবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, আমরা এই মুহূর্তে আরেকজন আমাদের অতিথি আছেন আজকের আলোচনায়। তিনি হচ্ছেন মাসুদুর রহমান রাশেদ। আচ্ছা, মাসুদুর রহমান রাশেদ, তার আগে আমরা এতক্ষণ শুনছিলাম দৈনিক ভোরের কাগজের লালগোলার জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহীন এবং সাবেক বাসস ও জনকণ্ঠের প্রতিনিধি। তিনি একসময় বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন এবং এখন উনি কলেজ শিক্ষক, পাশাপাশি সাংবাদিকতা করেন। তো উনি সুন্দর, যেহেতু তিস্তা পাড়ের মানুষের সন্তানাদিকে পড়াশোনা করেন একটা কলেজের চাকরি সুবাদে। তো আমরা আসলে তিস্তা পরিকল্পনায় আমরা অনেকদিন দীর্ঘদিন যাবৎ শুনছিলাম এবং আজকে ওনার কাছে শুনছিলেন যে আসলে তিস্তা পরিকল্পনা, খনন পরিকল্পনা এবং নদীর 2 তীর বাঁধার যে পরিকল্পনা, এটি দ্রুত বাস্তবায়ন করা দরকার। আসলে আমরা এবারে যাব মাসুদুর রহমান রাশেদের কাছে, যে আসলে এই তিস্তা খনন কোথায় আটকে আছে বা এই আলোর মুখ দেখবে কিনা এই তিস্তা খনন। আমরা এখন শুনবো মাসুদুর রহমান রাশেদের কাছে। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন উত্তম কুমার রায়, তিনি সিনিয়র সাংবাদিক। এখন তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনায় যেটি আমার ছোটবাজার বড় ভাই জাহাঙ্গীর আলম শাহীন ভাই বিষয়ে আলোচনা করেছেন, এখন আমি যেটি মনে করব, মাননীয় প্রধানমন্ত্রী তিনি রংপুরে একটা সমাবেশ করেছিলেন, সেখানে কিন্তু তিস্তা পার নিয়ে বিভিন্ন টেলিভিশন বা পত্রপত্রিকায় নিয়ে রিপোর্টিং করেছেন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরাও এই বিষয়টি অবগত রয়েছেন এবং সেই সঙ্গে রংপুর বিভাগের 5টি জেলার গণমাধ্যম কর্মী সহ সিভিল সোসাইটি বা বিভিন্ন সুধীজন একাধিকবার তাদের আলোচনায় কি বলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে আসতেছে। আমি এই তিস্তা পাড়ের মানুষদের আকুতি হিসাবে দেখতেছি এবং সেই সঙ্গে বিভিন্ন জন এই তিস্তা সম্পর্কে কিভাবে মানে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায়। আমরা ইতিপূর্বে বিভিন্ন ভিডিওর মধ্যে দেখেছি যে মহাপরিকল্পনা হলে জমি খনন করার পরে 2 সাইডে হলেও বাদ দেওয়া হবে এবং এই জমিগুলো উঁচু করা হবে। এখানে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন মানুষের চাষবাসের জন্য জমি এবং সেই সঙ্গে মানুষের আবাসস্থল হিসেবে গড়ে তোলা হবে। সেই সঙ্গে মূল যে তিস্তা রয়েছে সেটি তার নাব্যতা যে ধারাটা মানে বহমান থাকবে সেটিও রক্ষা থাকবে। পাশাপাশি তিস্তায় আমরা যেমন শুষ্ক মৌসুমে দেখি শুকিয়ে যায়, যখন এটি মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে তখন কিন্তু আর শুকিয়ে যাবে না, তিস্তার পানি চলমান প্রবাহ থাকবে। এতে করে পানির সম্পদ যেটা জলের মধ্যে বসবাসরত বিভিন্ন প্রাণী সহ যেসব উপকরণ আমরা দেখতে পাই সেসব জীবিত থাকবে এবং এই সবকে দিয়ে এই তিস্তা পাড়ের 2 পাড়ের মানুষের জীবন ও জীবিকা একটি মানে বলা চলে বাৎসরিকভাবে আয়ের উৎস তৈরি হবে যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়। যেমন জেলেরা শুক্র মৌসুমে মাছের মানে ধরা থেকে তাদের হলেও মানে ধরতে পারে না, যদি এই তিস্তা মহাপরিকল্পনা করা হয়, পানি যদি তিস্তা পারে থাকে তাহলে মাছ সবসময় পাওয়া যাবে। এখন যেটি বাধা দেখতেছি সেটাই আমাদের হলে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। আমাদের হলে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে আমাদের বাংলাদেশে, সেই সঙ্গে পার্শ্ববর্তী রাষ্ট্র আছে ভারত সহ। আমরা আরেকটি দেখতে পাই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন অথবা ভারত কোন দেশ বাস্তবায়ন করবে। যদি মানে তিস্তা কিন্তু ফলে চীনের সঙ্গে বা হলো ভারতের সঙ্গে বা আরও 2-1টি দেশের মানে পাশ দিয়ে এসেছে। সার্বিক দিক দিয়ে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বলা চলে যে সকল দেশের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, বলা চলে সকল দেশকে সম্পৃক্ত করে এই মহাপরিকল্পনাটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে পানি মানে যে চুক্তিটা আমাদের থাকে এই ধারাটা অব্যাহত থাকবে, কোনো দেশ আর হলে পানি প্রত্যাহার করে নেওয়ার সুযোগ থাকবে না। মাসুদুর রহমান রাশেদ, আপনাকে আমি এই মুহূর্তে একটু থামাচ্ছি। তিস্তা খনন দ্রুত হওয়া দরকার নদী পাড়ের মানুষ হিসাবে, লালমনিরহাট জেলার মানুষ হিসাবে। যেহেতু রংপুরের কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর,
নীলফামারী এবং আপনার মানে এই 4টি জেলা, বিশেষ করে এই 4টি গাইবান্ধা আছে, এই 5টি জেলার যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী পারে, তো আপনারা আসলে কী আন্দোলনটা করে বা সরকারের সঙ্গে কী সমন্বয় করতে চাচ্ছেন, যে সমন্বয়টা করলে হয়তো বা যে দ্রুত এই তিস্তা খননটা হবে? আমরা ইতিমধ্যে দেখেছি আজকে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দেখেছি যে তিস্তার চুক্তি বা তিস্তা খনন বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের কাছ থেকে বাংলাদেশ সরকার ঋণ চেয়েছে, যেটি তিস্তা খনন করা হবে। তো এটাকে আপনারা কী বলেন? সেটি হচ্ছে যে বিবিসি বাংলা অনলাইন পোর্টাল যেটা আছে, নিউজ পোর্টাল, সেখান থেকে কিন্তু এই সংবাদটা আসছে। তা আপনার মতামতটা কী আসলে এই অবস্থায় যে তিস্তা খনন, এখন বন্যা চলছে এবং সেখানকার নদী পাড়ের মানুষজন কিন্তু খুব শঙ্কিত, তাদের রান্নাবান্না করতে পারতেছে না, এমনটা আছে। তো আপনার এই জায়গাটা কী করতে চাচ্ছেন? এটা কত দ্রুত নদী পাড়ের মানুষের মুক্তি দেওয়া যায় তিস্তা এবং গলা ভাঙনের কাছ থেকে? আপনাকে ধন্যবাদ। সেটি হচ্ছে আমরা দেখে এসেছি নবম জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের বিজয় অর্জন করা, সেই সঙ্গে মহাজোটের বিজয় অর্জন করার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের এক প্রকার মানে দর কষাকষি চলছিল তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এবং তিস্তার পানি নিয়ে। সার্বিক দিক দিয়ে আমরা বাংলাদেশের পক্ষ থেকে যেটি দেখেছি, রাজনৈতিক দল সহ অন্যান্য যে মহাজোটগত যে রাজনৈতিক দলগুলো আছে, তারাও হলেও জোর তৎপরতা চালিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছে এবং সার্বিক দিক দিয়ে ভারতের কংগ্রেস সরকারের সঙ্গে বর্তমানে যে সরকার আছে তার সঙ্গে বিজেপির সঙ্গে হলেও কথা বলেছে। সার্বিক দিক দিয়ে বাংলাদেশের অবস্থান থেকে সরকার কিন্তু চেষ্টা করতেছে সেই দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় যে দলগুলো হলো বারবার আসতেছে তাদের সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারা প্রতিশ্রুতি বারবার দিচ্ছে কিন্তু সে আলোর মুখ দেখতেছে না। সেই দিক দিয়ে আমার যেটি মানে উপস্থাপনা থাকবে, নবম গেল, দশম গেল, একাদশ গেল, এখন দ্বাদশে আমরা দ্বাদশ নির্বাচন বাংলাদেশে হয়ে গেল। এখন বলা চলে এই সরকারের কাছে রংপুর জেলার মানে বৃহত্তর রংপুর জেলার বৃহত্তর রংপুর বিভাগের তিস্তা পাড়ের মানুষের এই দাবিটি আমাদের মানে সরকার এটি গ্রহণ করেছে, কিন্তু এটি একটি আন্তর্জাতিক ইস্যু হওয়ার কারণেই পার্শ্ববর্তী সরকারের সদিচ্ছা এবং তাদেরও চেষ্টা দেখতেছি, কিন্তু কি রহস্যজনিত কারণে এটি আলোর মুখ দেখতেছে না সেটি বলা চলে পররাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বলতে পারবে। সার্বিক দিক দিয়ে আমরা আশা রাখি এই সরকারের আমলেই হয়তোবা আমরা দেখে যেতে পারবো তিস্তা মহাপরিকল্পনা। সেটি রাজনৈতিক বিদরা যারা আছেন এবং এই মানে তিস্তা পাড়ের যারা সংসদ সদস্য এই 5 জেলায় আছেন, তারা কিন্তু ইতিপূর্বে মানে তাদের রাজনৈতিক লিডারদের মুখ থেকে শুনেছি তারা নাকি হলো মত বিনিময় করেছে সংসদ সদস্যরা এবং প্রধানমন্ত্রীর কাছেও নাকি এই বিষয়টি উপস্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকেও নাকি আশার বাণী শুনেছেন যে তিস্তা পরিকল্পনা এবারেই হয়ে যাবে। আশা করি এই সরকারের আমলেই হয়ে যাবে, হতাশার কিছু নেই। এই সরকারের কাছে যে দাবিটি আছে সেটি বাস্তবায়ন হবেই হবে। আচ্ছা, হ্যাঁ, জাহাঙ্গীর সাহেব, আমরা আপনার কাছে যাচ্ছি যে আপনার বর্ণাঢ্য জীবনের সাংবাদিকতা সেই 90-এর দশক থেকে শুরু করেছেন আপনি সাংবাদিকতা এবং তিস্তা দিয়ে অসংখ্য লেখা লিখেছেন। তো আবারও লিখছেন, এখনও লিখবেন, ভবিষ্যতে লিখবেন, কিন্তু এই যে নদী পাড়ের মানুষজন তাদের যে আর্তনাদ, তাদের যে এই যে বানভাসীদের আর্তনাদ, পানিবন্দীদের যাদের ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে তাদের আর্তনাদ, আর এছাড়াও ধরুন যে অনেকে শুকনো খাবার খেতে পারছে না, যেমন দুদিন আগে দেখা গেছে যে তিস্তা পাড়ের মানুষজন রান্না করার যে উনুন সেটাও পানির নিচে তলিয়ে ছিল আর কি, এখনও আছে। তো আসলে রান্না করার এই যে সরকারের যে বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া যে বরাদ্দগুলো, এই যে বরাদ্দগুলো যে বানভাসীদের জন্য, এগুলো আসলে সমবন্টন, আপনি এটা কি আশা করেন যে আসলে কেন তারা পাচ্ছে না, কি মনে করেন? আসলে আপনাকে ধন্যবাদ। আসলে তিস্তা পাড়ের যে বিষয়টা, এটা তিস্তা নদীর বিষয়টা অন্য নদ নদীর চাইতে একটু কিন্তু আলাদা, একটু ভিন্ন। এখানকার বন্যার ধরনটাও ভিন্ন,
এখানকার স্রোতধারাটাও ভিন্ন। আসলে এখানকার বন্যাটা এমন একটা বন্যা, দিনে 2-3বারও হয়, জোয়ার ভাটা, নদীর জোয়ার ভাটার মতো। এখানে যখনই ভারতের গজলডোবায় তারা পানি প্রত্যাহার করে ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে আমাদের নদী উত্তাল হয়ে যায়, আমাদের সব কিছু ভেসে নিয়ে যায়। আবার যখন ওরা পানি বন্ধ করে দেয়, আবার আস্তে আস্তে পানি নেমে যায়। কিন্তু আমাদের যে ধ্বংসলীলা চালায়, সেই ক্ষতটা তো পূরণ হয় না। তা আমি এই জিনিসটা আমার শিক্ষকতা জীবনে আমি এই জিনিসটা দেখি। আমি 2007 সালে আমি তিস্তা পাড়ের জীবন বৃত্তান্ত নামে 2007 সালের 1 জুন আমি একটা সিরিজ রিপোর্ট করি। 7 দিন আমার এই সিরিজ রিপোর্টটা দৈনিক জনকণ্ঠে প্রকাশিত হয়েছিল, যে রিপোর্টটার কারণে আমি উন্নয়ন সাংবাদিকতার পুরস্কারও পাই 2007 সালে। সেই রিপোর্টের মধ্যে কিন্তু আমি পূর্ণাঙ্গভাবে তিস্তার কী কী সমস্যা, স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান, নদী ভাঙ্গন, বিপর্যয়, সব কিন্তু ওই সিরিজের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি। যার কারণে যখন এই তিস্তা মহাপরিকল্পনা হওয়ার কথা শুনি, আমি সবচেয়ে খুশি হই যে আমার স্বপ্ন যে তিস্তা পাড়ের মানুষগুলো এই সমস্যা আছে, এই সমস্যাগুলো যদি মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়, তাহলে পূর্ণাঙ্গভাবে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আরও মজার বিষয় হচ্ছে, তিস্তা নদীটা এমন একটা জায়গায় ভৌগোলিক অবস্থানে, আপনারা জানেন যে পৃথিবীর মানচিত্রে 2-3টা দেশের মধ্যে যে করিডোর সিস্টেমটা আছে, সবচাইতে গুরুত্বপূর্ণ একটা করিডোর আছে আমাদের এখানে, যেটাকে ভারত বলে যে হচ্ছে শিলিগুড়ি করিডোর। আর আন্তর্জাতিকভাবে যার পরিচিতি হচ্ছে চিকেন নেক, মানে ওটা একটা মুরগির ঠোঁটের মতো, যার জন্য চিকেন নেক বলে। আপনারা জেনে খুশি হবেন যে আমরা লালমনিরহাটের মানুষ এমন একটা ভৌগোলিক অবস্থানে যে মাত্র 65 কিলোমিটার যদি ভারত করিডোর দেয়, চীনের সঙ্গে সড়কপথ যোগাযোগ সম্ভব, মাত্র 45 কিলোমিটার। এইটা নানা কারণে সারা পৃথিবীতে, যেহেতু আমাদের সঙ্গে ভারতের স্থল সীমান্ত চুক্তি আছে, হ্যাঁ, তো তিস্তা চুক্তি হবে কিনা আপনি কি মনে করেন? তিস্তা চুক্তি হতেই হবে। তিস্তা চুক্তির কোনো বিকল্প নাই। আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি আন্তর্জাতিক আইন সব কিছু মেনেই কিন্তু তিস্তা মহাপরিকল্পনা চুক্তি বাস্তবায়ন করে যাচ্ছেন। কারণ আমার দেশের সীমানায়, আমার দেশের ভূখণ্ডে আমি করব, আমি তো কোনো দেশের প্রতিবন্ধকতা সৃষ্টি করছি না, আমি কিন্তু ওখানে বাদ দিচ্ছি না যে আমার দেশের পানি আমি অন্য কোনো দেশের ক্ষতি করে আমি সে পানি আটক করে রাখতেছি, ক্ষতি করছি না। যেমন আচ্ছা, আমরা মাঝখানে একটু ঢুকে যাই। আসলে আসলে বাসীরা কিন্তু সুবিধা বঞ্চিত সর্বদাই থেকে যায়। এছাড়া আসলে সরকার বর্তমান যে অবস্থা, বর্তমান অবস্থায় মানে সিলেট সহ সিলেট অঞ্চলে আপনার যে সুনামগঞ্জ, ওখানে যে ভয়াবহ মানে বন্যা বিপর্যয় দেখা দিয়েছে, সেই বিপর্যয়ের তুলনায় এই উত্তর অঞ্চলের বিপর্যয় কিছুটা হলেও কম। হ্যাঁ, এবং এখানে পানি নেমে যায়, উঠে এই অবস্থায় আছে। এই বিপর্যয়ের কারণে হয়তো আমাদের এখানকার যে ত্রাণ তৎপরতা ওইভাবে আমরা হয়তো চোখে পড়ছে না। তা মনে হয় এটা হয়তো 2-1 দিনের মধ্যেই আমরা চোখে পড়বে, কারণ যেহেতু ঈদের একটা ছুটি ছিল, লং টাইম ছুটি ছিল, এই ছুটির কারণে হয়তো সেভাবে কাজ করতে পারে নাই। তবে আমি যতটুকু জানি, জেলা প্রশাসন থেকে ইতিমধ্যেই তারা বন্যার্তদের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে, এবং হয়তো তারা শুকনো খাবার ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণের কার্যক্রম হয়তো তারা শুরু করেছে বলে আমার কাছে এরকম খবর আছে। আচ্ছা, মাসুদ রানার আসেন, আপনার তাহলে আমরা আমি তাহলে একটু আমরা যতটুকু জানি যে আপনার বাড়ি হচ্ছে মোগলহাট ইউনিয়ন পরিষদ, যেটিতে ভারত থেকে প্রবেশ করেছে ধলা নদী। এই ধলা নদীর বাঁধ, লালমনিরহাট শহর রক্ষা বা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যেটা দরকার, সেটিতে ধস নেমেছে। তো আপনি এই অবস্থায় ধস নামার বিষয়ে আপনার মতামতটা কি? আসলে কাজের গুণগত মান
বা কাজটা দ্রুত এখন করা দরকার কিনা? ইতিপূর্বে এই স্থানীয় সংসদ সদস্যগণ ধল্লার পাড়ের ওয়াবদার বাঁধ, যেটি পানি উন্নয়ন বোর্ডের ওয়াবদার বাঁধ বলা হয়, সেটি মানে করেছিল। কিন্তু সে যে বাঁধটি তৈরি করা হয় বালুমাটি দিয়ে করার কারণে এই বাঁধটি ঠিকভাবে টিকে না। তার পাশাপাশি বাঁধের কিন্তু ইতিপূর্বে যে বাঁধগুলো দেখা গেছে সেখানে কিন্তু বৃক্ষরোপণ করা হয়েছিল, কিন্তু এখন যারা বাঁধগুলো করে, যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো, তারা ডেজার মেশিন লাগিয়ে ধলার পাড় থেকে মেশিন লাগিয়ে উত্তোলন করেই আবার সেই বালুটাই মানে পদ্মার বাঁধ হিসাবে বাঁধে ফেলে। সেটাই সেটাই একটি বাঁধ হিসাবে আমাদের দেখানো হয়। কিন্তু ইতিপূর্বে যেটি করা হয়েছিল, যে বাঁধটা নির্মাণ হবে তার ডানে বা বাঁয়ে দুই সাইডেই থেকে মাটি কেটে মানে খাল খনন করে বলা চলে বাঁধ নির্মাণ করা হয়েছিল। এবং সেই বাঁধের মধ্যেই কিন্তু বাঁধের পাশেই যে খাল হয়তো, ওই খালে কিন্তু মাছ চাষ করা হতো, যেটি পানি উন্নয়ন বোর্ড বীজ দিত। এখন সেই দিক দিয়ে বালুর কারণে এই বালুর বাঁধের ধস নেমে যায় বর্ষা মৌসুমে, এবং এই কাজগুলো যেভাবে করার কথা সেভাবে করা হয় না। এর পাশাপাশি বৃক্ষরোপণ যেভাবে করার কথা সেই বৃক্ষরোপণও করা হয় না। এই কারণেই বাঁধগুলো ধস দেখা যায়। কিন্তু ধল্লার পাড়ের মানুষের জীবনযাত্রার মান, যেটি আমরা দেখি বর্ষা মৌসুমে একেবারে শোচনীয় অবস্থা, তাদের কর্মহীন হয়ে পড়ে।